থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে দেখুন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো মোস্ট প্রবাবলি ক্লাস 3 বা 4 এর। আমি কিন্তু টেক্সটগুলোকে এখন পড়াচ্ছি না। দেখে নেবেন এটা এখানে পেজ ওপেন করা আছে, দেখে নেবেন 3 না 4 এর, আমার ঠিক খেয়াল করতে পারছি না। মোস্ট প্রবাবলি 4 এরই হবে হয়তো। পেজ নাম্বার 97 হবে সম্ভবত। তো আমি টেক্সটগুলো পড়াচ্ছি না, আগে গ্রামারগুলো যেগুলো ভাইটাল জিনিস সেই গ্রামারগুলোতে হাত দিয়েছি। সেই গ্রামারগুলো আগে করিনি, তারপর টেক্সটগুলো দেখবো। চলুন দেখি এখানে অ্যাক্টিভিটি 5-এ কী বলছে দেখুন তো। চেঞ্জ দ্য গিভেন ভার্বস ইনটু আইএনজি ফর্মস অ্যান্ড মেক সেন্টেন্স। ওয়ান ইজ ডান ফর ইউ। আইএনজি ফর্ম করতে বলছে, অর্থাৎ চেঞ্জ দ্য গিভেন ভার্বস, যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোর সঙ্গে আইএনজি যোগ করতে বলেছে এবং সেইগুলো দিয়ে একটা করে সেন্টেন্স মেক করতে বলেছে, অর্থাৎ মেক সেন্টেন্স। একটা করে দিয়েছে ওয়াচিং। পিপল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ। মানুষেরা ফুটবল ম্যাচ দেখছে, লোকেরা ফুটবল খেলা দেখছে। ইটিং, তাহলে ইটিং হবে, ইটের সঙ্গে আইএনজি যোগ করলে ইটিং হবে। এবার ইটিং কী হবে? উই আর ইটিং সুগার, আমরা চিনি খাচ্ছি, সেন্টেন্স হয়ে গেল। স্ট্যান্ডিং, আইএনজি যোগ করে দেন, STANDING, স্ট্যান্ডিং। দ্য বয়েজ আর স্ট্যান্ডিং ইন দ্য প্রেয়ার লাইন। দ্য বয়েজ আর স্ট্যান্ডিং ইন দ্য প্রেয়ার লাইন। ক্লিয়ার? সিঙ্গিং, আইএনজি যোগ করে দেন, সিঙ্গিং। দ্য গার্লস আর সিঙ্গিং ওয়েল, মেয়েগুলি ভালো গান গাইছে। দ্য গার্লস আর সিঙ্গিং ওয়েল। ফ্লাইং করে দেন, আইএনজি যোগ করে দিন, ফ্লাইং। হ্যাঁ, ফ্লাই দিয়ে এবার বাক্য রচনা একটা করে দেন, সেন্টেন্স মেকিং করুন। কী হবে? দ্য বয় ইজ ফ্লাইং এ কাইট। দ্য বয় ইজ ফ্লাইং এ কাইট। এটা এমন কিছু জটিল বিষয় নেই। তারপর অ্যাক্টিভিটি 6-এ চলে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। মেন ভাইটাল পয়েন্ট এখানে এলো। হঠাৎ করে আমি এগুলোর উত্তর করে বেরিয়ে যেতে পারি, কিন্তু অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য বেসিক নলেজ অফ টেন্স। হোয়াট টেন্স ইজ, হাউ মেনি ক্যাটেগরিজ আর দেয়ার ইন টেন্স। টেন্সের মধ্যে কতগুলি ক্যাটেগরি আছে এগুলো জানতে হবে। একদম আন্দাজে উত্তর করে দিলে হবে না। অধিকাংশ ছেলেদেরকে দেখছি মুখস্থ উত্তর করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু টেন্সের একদম ভিত থেকে ধরানো হচ্ছে না। সে টেন্স প্রতি পদে আপনি একটা পাও আগাতে পারবেন না যদি টেন্সটা না জানেন। তো এই উইদিন শর্ট টাইম আমি কি করে যে এখানটা আমি টেন্সটাকে বোঝাই, আপনি তাও একটু টাচ করার চেষ্টা করছি। দেখুন এখানে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে। সর্বপ্রথম জেনে রাখবেন যে টেন্স অর্থাৎ টেন্স হচ্ছে মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, কন্টিনিউয়াস ফিউচার টেন্স। টেন্স বানানটা একটু মনে রাখবেন, TNC নয়, অবশ্যই এটা এসি হবে। এটা যেটা ভুল করে, আমরা 17 বছরের এক্সপিরিয়েন্সে বলছি, ছেলেরা যেগুলো জায়গাগুলো ভুল করে ধরিয়ে দিচ্ছি। আর কন্টিনিউয়াস বানানেও ভুল করে, CONTINUOUS। OUSটা CONTINUS করে দেয়, OUটা অমিট করে দেয়। এই ভুলটা যেন না হয়। তাই চলুন, বললাম টেন্স কত রকমের। টেন্স মূলত 3 রকমের: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট মানে যেটা এখন বর্তমান, আর পাস্ট মানে যেটা হয়ে গেছে, আর ফিউচার মানে যেটা হবে। এবার প্রত্যেকটা টেন্সকে এই 3টেকে আবার 4টে করে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনাইট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো খুব ধীরে 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 স্লোলি ব্রেনে ঢোকাতে হবে। এগুলোর আবার সেই সেন্টেন্সটাকে নেগেটিভ কী করে করব, সেই সেন্টেন্সটাকে আবার পজিটিভ কী করে করব, সেই সেন্টেন্সটাকে আবার হচ্ছে তোমার ইন্টারোগেটিভ কী করে করব, সেই সেন্টেন্সটাকে আবার ইন্টারোনেগেটিভ কী করে করব, ওই টেন্সটাকে বজায় রেখে। এগুলো বিস্তারিত ব্যাপার আছে, সেগুলো এই মুহূর্তে আমি দিচ্ছি না, আমি জাস্ট পাতি টেন্সটা বলছি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যখন দেখবেন বর্তমানে কোনো জিনিস নিরবিচ্ছিন্নভাবে ঘটে চলেছে, অর্থাৎ দ্য অ্যাক্টিভিটিজ হুইচ আর রানিং ইন অ্যান আনইন্টারাপ্টেড ওয়ে। যে কাজকর্মগুলো আনইন্টারাপ্টেডলি হয়ে চলেছে এবং কখন শেষ হবে ওই ডোন্ট নো, আমরা সেটা জানি না। কখন শেষ হবে সেটা আমরা জানি না, কিন্তু সেটা কন্টিনিউ হয়ে চলেছে। আর কখন শুরু হয়েছে সেটাও জানি না। যদি শুরু হয়েছে এটা বলা থাকতো তখন আবার টেন্স আবার কিন্তু চেঞ্জ হয়ে যেত। মাথায় রাখবেন, কাজটা কখন শুরু হয়েছে সেটা আমাদের জানা নেই, কখন শেষ হবে সেটাও আমাদের জানা নেই, আর কাজটা কন্টিনিউ চলছে, তার কোনো স্টপেজও নেই। 3টে পয়েন্ট আমি কিন্তু বলে দিলাম, বইয়ে কিন্তু এভাবে গুছিয়ে নেই।
আমি নিজের মতো করে জায়গাগুলো সাজিয়েছি বা নিজের মতো করে আয়ত্ত করেছি, আমি নিজের মতো করে যেমন করে বুঝেছি সেইভাবে বুঝাচ্ছি আপনাদেরকে। কখন কাজ শুরু হয়েছে জানা নেই, কখন শেষ হবে সেটাও জানা নেই, আর কাজটা চলছে, দেয়ার ইজ নো স্টপেজ, এখন কোনো স্টপেজ নেই, অর্থাৎ কাজটা চলছে। সেই সমস্ত ক্ষেত্রে হবে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনটা কি, কাকে আগে বসাবো কাকে পরে বসাবো। পার্টস অফ স্পিচ তো আছে 8টা, এই সেই পার্টস অফ স্পিচগুলো নিয়েই তো আমাদের সেন্টেন্সকে মেক করতে হবে, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে হবে। উই হ্যাভ টু মেক সেন্টেন্সেস। সেই পার্টস অফ স্পিচ 8টা পার্টস অফ স্পিচে যে একটা সেন্টেন্সে লাগবে তা নয়, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট, তো এই তিনটে তো মাস্ট ম্যান্ডেটরি লাগবেই। তাই সেখানে কি বসাবো আমরা, কিভাবে সেন্টেন্সটাকে ফরমেশন করব, এটাকে একটু দেখতে হবে। কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনটা একটু পারলে লিখে রাখুন। আমি এখানে বোর্ড ওয়ার্ক আজকে করছি না, সেজন্য লিখে দেখাচ্ছি না, আপনারা লিখুন। প্রথমে সাবজেক্টকে বসাবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, প্রথমে সাবজেক্ট বসাবেন, তারপরে সাবজেক্টের পরে বি ভার্ব বসাবেন, বি ভার্ব। এবার বি ভার্ব কে কে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব আছে 3টে, এম, ইজ, আর। এম, ইজ, আর। এম তো কার দখলে আমি বলে দিয়েছিলাম, এমকে দখল করে রেখে দিয়েছে আই, আয়ের বাপের দখল আই, আগের দিন বলে দিলাম আমি। আই থাকলে সাবজেক্ট যদি আই থাকে সেখানে এম বসবে, আর যদি ইউ থাকে সেখানে আর বসবে, আগের দিন আমি বলেছি। আবার এখানেও দেখা যাবে আই আছে, তার সঙ্গে আরও কিছু যোগ হয়ে গেছে, সেখানে কিভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে ওটা আমাদের ক্লিয়ার করে দেওয়া আছে, যদি ডিপলি আপনি দেখেন সেখানেও পাবেন। তো সেটাও আমি বলবো বিস্তারিত। 2, 3, 1-এর একটা নিয়ম আছে, মানে তোমার সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এরকম একটা রুলস আছে। আবার সেটাকে উল্টো দিলে যদি ভালো কাজ হয় সেখানে আমরা সিঙ্গুলার ভার্ব নেবো কিনা। 2, 3, 1 অর্থাৎ ফার্স্ট পার্সন প্রথমে বসেছে, তারপরে থার্ড পার্সন বসেছে, তারপর ফার্স্ট পার্সন বসেছে, এবং কাজটা যদি ভালো হয় সেখানে কি বসাবো, সিঙ্গুলার বিভার্ব নেবো কিনা। আর যদি সেই কাজটা খারাপ কাজ হয় সেখানে আমরা প্লুরাল বিভার্ব নেবো কিনা। এগুলোর ম্যাটার অনেকটা আছে, কোনো ডিপলি বিষয়, ওটা কম্পিটিটিভ লাইনে ছেলেদের বিষয়বস্তু, আপনাদের নয়। তো এখন আমার আর প্রিলিমিনারি লেভেলে যেটা দেখব, যে প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে কি করব, প্রথমে সাবজেক্টকে বসাবো, সাবজেক্টের পরে বি ভার্ব বসাবো, আর বি ভার্বের পরে ভার্বের সঙ্গে যে মেন ভার্বটা ব্র্যাকেট উইদিন ব্র্যাকেটে দেওয়া আছে তার সঙ্গে আইএনজি বসিয়ে দেবো। বাকি অবজেক্ট যেমন বসানো আছে তো বসানো আছেই, সেটা আমাদেরকে খুঁজতে হবে না। বাস এখানে দেখুন সাবজেক্টও বসিয়ে দিয়েছে, স্টুডেন্টস বসানো আছে, আমি এখানে আছি এখন অ্যাক্টিভিটি 6-এর বি দাগে আছি, স্টুডেন্টস বসানো আছে। আর স্টুডেন্ট যেহেতু প্লুরাল, এস যোগ করা আছে, তাই প্লুরাল হলে সবসময় আর হবে, তাই সেখানে আর বসিয়ে দিয়েছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, আমি আগের দিন বলেছিলাম। আর বসিয়েছে স্টুডেন্টস আর, এবার ব্র্যাকেটে গো ভার্বটা আছে, এবার গোয়ের সঙ্গে আইনজি যোগ করে দেন, হয়ে গেল কোশ্চেনের উত্তর, স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন। এরপরে যদি আগাছা অবাঞ্ছিত কিছু থাকে যোগ হয়ে যাবে পরে, বা গোয়িং টু স্কুল, টু স্কুলের আগেও যোগ হতে পারে অনেক সময়, সেগুলো আলাদা ফিল্ড আছে। স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল ইন দ্য মর্নিং, আপনি যোগ করতেই পারেন, সেন্টেন্স বড় থাকলে আপনার কিচ্ছু যায় আসে না, বাট ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য মেন ফরমেশন, মেন রুল, মেন ফরমেশন অফ সেন্টেন্স। মানে মেন ফরমেশনটা কীভাবে হচ্ছে সেটা দেখতে হবে। সাবজেক্ট থাকবে, বিভার্ব থাকবে, আর তোমার ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, তারপর অবজেক্ট থাকবে, তারপর বাকি যা কিছু বসছে আপনার দেখার দরকার নেই, আর্টিকেল প্রিপোজিশন যা আছে সেগুলো তার নিয়ম মেনে বসে যাবে। 3 নম্বর চলুন, দ্য কার ইজ, ইজ বসিয়ে দিয়েছে, আর তারপর ব্র্যাকেটে একটাই ওয়ার্ড আছে, তার সঙ্গে আইএনজি যোগ করে দেন, মুভ, মুভ, দ্য কার ইজ মুভিং, শেষে ইটা আছে, ইটাকে তুলে দেবেন। যখন শেষে ই থাকে সেগুলোর সঙ্গে আইএনজি যোগ করতে গেলে এটা রাখতে নেই, এটা রাখা যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। তারপর চলুন ইট ইজ, ইট থাকলে ইজ হয়, ইট তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইট ইজ রেনিং, রেন তার সঙ্গে আইএনজি যোগ করে দেন, হেভিলি, চরম বৃষ্টি হচ্ছে। দ্য ম্যান ইজ, দ্য ম্যান ইজ বসিয়ে দিয়েছে, বিভার্ব আপনাকে খুঁজে বার করতে হচ্ছে, ওটা করে দিয়েছে। দ্য ম্যান ইজ হ্যাভিং এ কাপ অফ টি, হ্যাভিং মানে এখানে খাচ্ছে, এখন প্রেজেন্ট, মানে এখানে হ্যাভ মানে থাকা বা অধিকারে থাকা, মালিকানা, পজেশন বোঝায়, সেটা নয় এখানে। দ্য ম্যান ইজ হ্যাভিং এ কাপ অফ টি মানে সে মানুষটা এখন এক কাপ চা খাচ্ছে। পিয়ুষ ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম, সিট যখন দেখবেন শেষে টি আছে সেটাকে ডবল করে দেবেন। টি এর শুধু সবসময় টি নয়, আবার তার আগে একটা ভাওয়েল থাকতে হবে। ব্যতিক্রম আছে, এগুলোর আবার ব্যতিক্রম আছে। যেমন ধরুন ইটিং, আগে আমরা করেছি ইটিং, এই যে দেখুন একটা ভাওয়েল আছে সেই জন্য ডবল করে দেবো, টি আইএনজি ডবল টি করে দেবো, ভাওয়েল থাকতে হবে, কিন্তু যখন ভাওয়েল থাকবে না তখন আবার অন্য কেস হয়ে যাবে, মাথায় রাখবেন এটা। গ্রামারের মানে ডালপালা প্রচুর, অর্থাৎ বটগাছের মধ্যে ডালপালা চতুর্দিকে করে ছড়িয়ে আছে, সেই জন্য যেটুকু বলছি সেগুলো নোট করার চেষ্টা করবেন। পিয়ুষ ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম, পিয়ুষ ক্লাসরুমে বসে আছে। অ্যাক্টিভিটি 7-এ চলুন, আই অ্যাম ইটিং রাইস, কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটের মধ্যে এ দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে, তার অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অর্থাৎ যথাযথ ফর্মটাকে এখানে বসিয়ে
আমাদের শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে। আই অ্যাম ইটিং রাইস, ব্র্যাকেটে ইট কথাটা দেওয়া আছে, যেহেতু অ্যাম ছিল সেই জন্য এ ইন্ডিকেশন দিচ্ছে আমাদেরকে, ইঙ্গিত দিচ্ছে যে ইট ভার্বটাকে সরাসরি আই অ্যাম ইট করা যাবে না, যেহেতু সাবজেক্ট আছে তারপরে আমাদের রুলস অনুযায়ী অ্যাম বসিয়ে দিয়ে আছে। এই সাবজেক্ট তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের সঙ্গে কি বসবে, আইএনজিটাই বসবে। এটা আমাদের কন্টিনিউয়াস টেন্সের নিয়মে বলে এলাম একটু আগে। সেই জন্য আপনি ইট বসাতে পারবেন না, যেহেতু তার আগে অ্যাম বসা আছে, তাই ইটিং বসাতে হবে। রিনা অ্যান্ড তুহিনা, রিনা অ্যান্ড তুহিনা, দেখুন রিনা থাকলে ইজ বসাতাম, কিন্তু রিনার সঙ্গে তুহিনা দিয়ে দুজন মিলে এক 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 দুই হয়ে গেছে, দুইজন হয়ে গেছে বলে আমরা এখানে আর ইজ বসাবো না। রিনা অ্যান্ড তুহিনা আর বসালেন, বসিয়ে দেন, বসিয়ে দেওয়ার পরে যেহেতু আর বসিয়েছেন তার সেই জন্য ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে দেন। রিনা অ্যান্ড তুহিনা আর রানিং এ রেস। আপনি দেখুন আমি বলেছিলাম শেষের এন থাকুক আর টি থাকুক, তার আগে যদি ভার্ব থাকে সেইটাকে তার জন্য ওটাকে আইএনজি যোগ করার আগে সেটাকে ডবল করে নেবেন, অর্থাৎ রানিং বানান স্পেলিংটা আর ইউ এন এন আইএনজি হয়ে যাবে। রিনা অ্যান্ড তুহিনা আর রানিং এ রেস, রিনা এবং তুহিনা দৌড় প্রতিযোগিতা করছে। উই ড্যাশ রাইড সাইকেল, উই ড্যাশ রাইড সাইকেল, এখানে কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনই আছে, সেন্সটা ওরকমই হবে, আদার্স কোনো সেন্স এখানে আসছে না, পারফেক্ট টেন্সেরও সেন্স আসছে না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও সেন্স আসছে না। টেন্স পুরোপুরি যখন আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো তখন জানবেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছাড়া অন্য কিছু হবে না। তাই আপনারা বসান, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ধরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন কী বসেছি, সাবজেক্ট বসিয়ে দিয়েছি আমি, তারপরেই কাকে খুঁজতে বলেছি, বি ভার্বকে খুঁজতে বলেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব হচ্ছে তিনটে, অ্যাম, ইজ, আর, তাই এখানে উই এর সঙ্গে আর হয়, আমরা সবসময় জানি। তাহলে উই আর, তারপর রাইডের সঙ্গে আইএনজি যোগ করে রাইডিং, আর আই ডি আই এন জি, সাইকেল শেষের ইটাকে তুলে দিতে বলেছি, আগে যেমন মুভের সঙ্গে আমরা তুলে দিয়ে এসেছিলাম, এখানে মুভের ইটা এখানেও তুলে দেন। উই আর রাইডিং সাইকেল, আমরা সাইকেল চালাচ্ছি। ওকে, ক্লিয়ার? নেক্সট পেজে আমরা চলে যাব, চলুন। হ্যাঁ, নেক্সট পেজে কি আছে দেখুন, ওখান থেকেই কন্টিনিউশন হচ্ছে। দ্য গার্লস লাভ লাউডলি, দুটো ড্যাশ মানে আছে, দুটো শূন্যস্থান আছে, ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কের স্পেস আছে, এগুলো সব কন্টিনিউয়াসের ফরমেশনই করুন, সেন্সগুলো সব কন্টিনিউয়াসে আছে। দ্য গার্লস, দেখুন গার্লস আছে, প্লুরাল আছে, তাহলে আর বসান, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর প্লুরাল হলে আর। দ্য গার্লস আর, লাফের সঙ্গে আইনজি যোগ করে দেন, লাফিং লাউডলি, মেয়েরা সজোরে হাসছে। আই ড্যাশ ড্যাশ প্লে ফুটবল, আই অ্যাম প্লেইং ফুটবল। প্রথমে বলেছি সাবজেক্ট খুঁজতে হবে, তারপরে বি ভার্ব খুঁজতে হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ বসাতে হবে, আইএনজি বসাতে হবে, হয়ে গেল। তারপরটা তাই আছে, আই অ্যাম গোয়িং টু স্কুল, তারপরটা তাই আছে, আই অ্যাম ড্রয়িং এ পিকচার। শি, শি এর সঙ্গে কী বসবে, শি, শি তালবস্য কিন্তু স, এসএইচ স। আমি এতে বলেছিলাম ল্যাঙ্গুয়েজটা শুনতে খারাপ লেগেছিল, আমার একটা গ্রুপে পোস্ট করেছিলাম, তখন আমাকে পোস্টটা ডিলিটও করতে হয়েছিল, কিন্তু তা নয়, কিন্তু তিনটে জায়গায় লজ্জা চলে না, তার মধ্যে তিনটে জায়গায় আমি বলতে পারবো না, দুটো জায়গা বলে দিচ্ছি, শুনে রাখুন। ডাক্তারদের কাছে গিয়ে কিন্তু লজ্জা চলবে না, আপনি যদি আপনার গোপন রোগের কথা না বলেন কিন্তু আপনার ডাক্তারি সারবে না, মানে আপনার রোগ সারবে না। আর একটা হচ্ছে তোমার তিনটে জায়গায় লজ্জা চলে না, তার মধ্যে ডাক্তারের কাছে লজ্জা চলবে না। 2 নম্বর হচ্ছে আপনার খিদের সময় লজ্জা করা যাবে না, আপনি তাহলে না খেয়ে আপনাকে মরতে হবে। 3 নম্বর হচ্ছে জাস্ট এই মুহূর্তে মনে পড়ছে না আমার, ডাক্তারের কাছে লজ্জা চলবে না, লুকাবেন না, যেটা আছে পুরোটাই খুলে বলবেন, খিদে পেলে পুরোটাই খুলে বলবেন আমার খিদে পেয়েছে। 3 নম্বর একটা আছে, স্ত্রীর কাছে লজ্জা চলবে না, স্বামীর কাছে লজ্জা চলবে না। 3টি বলে দিলাম, এর ব্যাখ্যা যেগুলো। তো এখানে আমি বলছি আপনাকে, দেখুন যে ভাষাটা আমি ইউজ করেছিলাম গ্রুপে, আমি ডিলিট করেছিলাম, প্রোনাউন্সিয়েশন রুলস শেখাচ্ছিলাম ওখানে, যা আর যা, আর শা আর শা, আর ভি আর বি, এই তিনটে প্রোনাউন্সিয়েশন আমি শেখাচ্ছিলাম। ভি, ওখানে ভি উচ্চারণ করতে গেলে যেমন ভিক্টর অর্থাৎ ভিক্টরি, আচ্ছা ভিকটিম, এই ভিকটিম কথা উচ্চারণটা একদম আমরা ভুল করে ফেলছি, ভিকটিম নয়, ওটা হবে ভিকটিম, অর্থাৎ ওপরের ইউ হ্যাভ টু বাইট ইউর লোয়ার লিপ উইথ ইউর আপার টিথ, মানে ভি প্রোনাউন্সিয়েশন করতে গেলে আমাদের উপরের দাঁত দিয়ে নিচের লিপটাকে কামড়াতে হবে, উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁটটাকে কামড়াতে হবে, তবে ভি উচ্চারণটা আপনার ঠিক হবে, অর্থাৎ ভিকটিম নয়, হবে ভিকটিম, ভিক্টর, ভিক্টরি,
এই ধরনের প্রনাউন্সিয়েশনগুলো আসবে। আর স আর সা দন্ত স অর্থাৎ শুধু এস আর এসএইচ এই দুটোর প্রনাউন্সিয়েশন আলাদা। শুধু এস উচ্চারণ করতে গেলে যেমন সাম ফ্ল্যাট উচ্চারণ হবে, আর এসএইচ স এসএইচ কথাটা উচ্চারণ করতে গেলে স অর্থাৎ দুটো ঠোঁট ভাঁজ হবে, পুরোপুরি ভাঁজ হবে না, ভাঁজ হবে। আবার ওইদিকে আমি আর একটা দেখিয়েছিলাম, ভিয়ের উচ্চারণ তো দেখালাম, ভিকটিম ভ হয়ে গেল, উপরের দাঁত দিয়ে নিচের আপনি ফোনেটিক্সের নিয়ম অনুযায়ী নিচের লিপকে অর্থাৎ ঠোঁটকে কামড়াবেন। আবার ডাব্লিউ উচ্চারণ করতে গেলে, ডাব্লিউ উচ্চারণ করতে গেলে আমি বলেছিলাম ঠোঁটটাকে কিসিং মুডে আনতে হবে। আমি এই জায়গাটাকে ডিলিট করেছিলাম গ্রুপ থেকে, কিন্তু ফোনেটিক্সের আপনি বইটা পড়ে দেখুন, ঠিক সেম ভাষাটা ইউজ করা আছে। ইউ হ্যাভ টু ব্রিং ইউর বোথ লিপস ইন এ কিসিং মুড, অর্থাৎ ওয়াও, ওয়াও কথাটা উচ্চারণ করতে গেলেই আপনাকে কিসিং মুডে আনতে হবে। ওরি, WORRY, ঠিক আছে? সেই জন্যে এই কথাগুলো আমাদেরকে ইউজ করতে হয়। এখানে লজ্জা ব্যাপারটা থাকছে না। চলুন আমরা আমাদের আলোচনায় যাই। শি ইজ কামিং টু অফিস, শি ইজ কামিং, CO, তারপরে এখানে কামের সঙ্গে আইএনজি বসিয়ে দেবেন, COMM ডবল এম করে দেবেন। হি ইজ টকিং সফটলি, চালতোভাবে কথা বলছে। লিনা ইজ ইটিং রুটি, ডবল টি করে দেবেন, লিনা ইজ ইটিং রুটি। তো আমাদের আলোচ্য বিষয় এইটুকুই ছিল আজকে, ভিডিওকে লেন্দি করছি না। আর একটা কথা আমি শেষে বলবো বলেছিলাম, ভেবেছিলাম, মনে করতে আমি পারছি না এই মুহূর্তে, পরে দিচ্ছি। তবে হ্যাঁ, মনে পড়েছে, দেখুন একটু ভালো করে শুনুন বিষয়টা। এটা আমি পড়ার টপিক থেকে আমি বেরিয়ে গেলাম। পড়ার টপিক থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি মোটিভেশনের একটা জায়গায় চলে আসছি। সেটা হলো আমি পর্দার বিষয়ে কিছু একটা বলেছিলাম, মানে যেটাকে আমরা ধর্মীয় গোঁড়ামি বা ধর্মীয় একটা নিষ্ঠুরতা, মহিলাদের প্রতি একটা অত্যাচার, মহিলাদের প্রতি একটা জুলুম, এ ধরনের বলে আমরা প্রচার করে থাকি। সেই ব্যাপারটাকে একটু খণ্ডন করার চেষ্টা করছি। দেখুন আমার পড়ানোর সময় এগুলো থাকবে, সবাই নিতে পারবেন না, আপনারা স্কিপ করে যাবেন। দেখুন পর্দা মানে এইটা নয় যে আপনাকে ওই চাপা দিয়ে রেখে দেবে। পর্দা মানে এই নয় যে আপনাকে বস্তার মধ্যে ভরে বন্দি করে রেখে দেবে, এটা নয়। আপনি ইউপিতে যান, বাইরের কান্ট্রিগুলোতে যান, মেয়েদের জন্য যেটা বলা হয়েছে যে পর্দা কিন্তু উভয়ের জন্যে, ছেলে মেয়ে উভয়ের জন্য। একটা মেয়েই শুধু পর্দা করবে অর্থাৎ নিজেকে ঢাকবে আর ছেলে করবে না তা নয়। একটা ছেলের চোখের মধ্যে পর্দা করতে বলা হয়েছে। সে যদি কোনো প্রয়োজন হয় কোনো একটা মহিলার সঙ্গে, বেগানা অর্থাৎ যার সঙ্গে তার বিয়ে জায়েজ আছে, সে অর্থাৎ সেই মেয়েটার সঙ্গে কথা বলতে গেলে তার দেখা জায়েজ আছে, দেখার পারমিশন আছে শুধুমাত্র তার মুখটার ওপর, আদারওয়াইজ কোনো জায়গায় নেই। তো এইটা নিয়ে খুব বিতর্কিত বিষয় একটা চলছে যে মেয়েদের পর্দা, বাচ্চারা মানুষ হচ্ছে কার কাছে? বাচ্চারা মেনলি মানুষ হচ্ছে তার মায়ের কাছে। তো সেই বাচ্চাটা ইমিটেট করবে কাকে? তার মাকে। তা আপনি যদি বেপর্দা হন, আমি যদি বেপর্দা হয়, আপনাকে ডুপ্লিকেট করবে কিন্তু আপনার বাচ্চাটা। বিশেষ করে আপনার মেয়েটা যদি আপনাকে ডুপ্লিকেট করে, আপনার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলতে পারবেন না। আমি বিবেকে হাত রেখে বলুন তো, যে পোশাকটা ওকে, ওই বাচ্চাটা কেনার ক্ষমতা আছে, যে পোশাকটা ওকে বাড়িয়ে বার করছেন, স্কুলে আপনি তাকে পাঠাচ্ছেন, স্কুল থেকে ড্রেস দিচ্ছে, উইদাউট সেই ড্রেসটা বাদ দিয়ে আপনি যে ড্রেসটা পরিয়ে স্কুলে পাঠাচ্ছেন সেটা রুচির বাইরে। আপনি পারবেন এগুলো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে করতে? মোটেই পারবেন না। তাই আপনারা বলছি, গার্জেনদেরকে বলছি, আমি আমার নিজেকে বোঝানোর জন্য বলছি যে একটু রুচিশীল হওয়াটাই ভালো, সভ্য ভদ্র পোশাক পরা ভালো। তাহলে আপনার বাচ্চাটার রুচি এবং সংস্কৃতি ভালোভাবে গড়ে উঠবে। আপনি পর্দা করে সব কিছু করুন না, আপনার কোনো কাজ বাধা নেই। কে বলেছে মেয়েদেরকে শিক্ষা অর্জন করা বারণ? বেগম রোকেয়ার একটা বই আমি পড়েছিলাম, সেখানে নাকি উনি লিখেছেন যে মুসলিম সমাজে মেয়েদের পড়াশোনা, বেশি দূর পড়াশোনা, হায়ার লেভেলে পড়াশোনা করা বারণ। আমি সেই বাধাটাকে অতিক্রম করে এসে পড়াশোনা করেছি, অতএব আমি সেই জায়গাটাকে, ব্যারিয়ারটাকে ব্রেক করেছি। ওনার ওই জায়গাটা আমি অপোজ করছি, বিরোধিতা করছি। উনি কথাটা ঠিক বলেননি, কারণ আপনি হয়তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ঠিকমতো বিচার করতে পারেননি। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন, বিপক্ষ সৈনিক যখন, উনি জ্ঞানের উপর এতটাই জোর দিয়েছিলেন, উচ্চশিক্ষার জন্য নিষেধ তো করেইনি, বরং ওনার প্রথম শব্দটাই ছিল তো ইকরা, মানে পড়ো। অর্থাৎ কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হয়েছে, ইকরা বলে নাজিল হয়েছে, অর্থাৎ পড়া দিয়ে শুরু হয়েছে। আবার 3টে ঘটনা আপনাদেরকে বলছি। উনি বলেছেন একজন শহীদের রক্ত অপেক্ষা জ্ঞানীর কলমের দাম, একজন জ্ঞানী ব্যক্তির কলমের কালির দাম অনেকটা বেশি, অনেক বেশি। আর উনি বলেছেন যে একজন ইবাদতকারী, অর্থাৎ যে সারা রাত ঈশ্বরকে ডাকছে, তার সারা রাতের ওই ইবাদত অর্থাৎ প্রার্থনার চাইতে একজন জ্ঞানী ব্যক্তির ঘুম উত্তম।
কেন বলেছেন? উনি উচ্চশিক্ষার উপর জোর দিয়েছেন তো। শহীদের রক্ত থেকে পেনের কলমের কালির দাম উনি বেশি বলেছেন। বিপক্ষ সৈনিক যখন ধরা পড়ল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকদের হাতে, তখন কোন শর্তে উনি মুক্তি দিয়েছিলেন? উনি তো এই আল-আমিন মিশনের আজকে রেজাল্ট দেখে আপনাদের ঈর্ষা হচ্ছে। কেন? ওদেরকে তো ওই শিক্ষাগুলোই দেওয়া হচ্ছে। ওদের ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখুন। ওদেরকে কি করানো হচ্ছে ওখানে? ৫ বার ওদেরকে প্রে করানো হচ্ছে। ৫ বার ওদেরকে পর্দার কথা বলা হচ্ছে দিনে। দেখুন ফান্ডামেন্টাল গুলো না দেখে আপনারা বিতর্কে জড়িয়ে পড়ছেন। যখন যুদ্ধে ধরা পড়ল তখন কি বললেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ছেড়ে দেওয়া হোক। কিছু সাহাবা বলল এদেরকে কতল করে দেওয়া হোক। কিছু সাহাবা বলল এদের কাছ থেকে আ কিছু পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হোক। নানাজন নানা মতামত দিতে রইল। কিন্তু আমার নবী সেদিনকে ডিসিশন নিলেন কি? না। ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টান। এদের কাছে বিদ্যা আছে। এরা শিক্ষিত। এদেরকে বলো আমাদের যারা লেখাপড়া জানে না এদেরকে শিখিয়ে দাও। এদেরকে লেখাপড়া শিখিয়ে দাও দিয়ে ওদেরকে মুক্তি করে দাও। কি বুঝলেন? উনি লেখাপড়া বারণ করেছে উচ্চশিক্ষায়? আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যান। কিন্তু আপনি আপনার ওই খোসাটাকে ছাড়িয়ে যাবেন না। অর্থাৎ কলার খোসাটা ছাড়িয়ে রাখলে যেমন ওই মানে মাছিগুলো ভ্যান করে সেই জিনিসটাতে অপোজিশন আছে। সেই জিনিসটাতে বাধা আছে। আপনার আমার ঘরে বাইরে চাল চলন, পোশাক, পরিচ্ছদ এগুলো ঠিক নেই। ইভেন আপনার মুখের ভাষাটাও ঠিক নেই। আপনি মনে করছেন ২-৪ টে ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে ইউজ করে দিচ্ছেন। অর্থাৎ মনে হচ্ছে আপনি স্মার্টনেস দেখালেন, সেটা নয়। আমার মাস্টারমশাই বলতেন ওটা না। স্মার্টনেস লাইজ ইন হার্ট, নট ইন ড্রেস, নট ইন পুপস অ্যান্ড পাউডারস, নট ইন বিউটি, নট ইন হেয়ার, নট ইন হেয়ার বেল্ট, নট ইন হেয়ার স্টাইল। উনি বলতেন যে পোশাক পরিচ্ছদের মধ্যে কখনোই কোনো পার্সোনালিটি লুকিয়ে নেই। পোশাক পরিচ্ছদের মধ্যে কোনো স্মার্টনেস লুকিয়ে নেই। চুলের কিভাবে কাটিং দিয়েছেন সেখানে কোনো আপনার স্মার্টনেস লুকিয়ে নেই। আপনি কিভাবে পুপস অ্যান্ড পাউডার অর্থাৎ কিভাবে আপনি মেকআপ করে এসেছেন তার মধ্যে স্মার্টনেস নেই। কিছু, কিছু মানুষ থাকবে তারা একদম সাদামাটা এমনভাবে রাস্তার উপরে চলাফেরা করবে মনে হবে যেন রোগগ্রস্ত রোগীর মতো চলছে। কিন্তু তারা বড়, বড় ট্রান্সফরমারের মতো পাওয়ার নিয়ে তারা বসে আছে। তারা যখন মুখ খোলে দেখবেন মুক্তোর জন্মে জানেন? মুক্তোর জন্ম কথা জানেন? মুক্তো হিরে মুক্তোর কথা বলছি আমি। ওদের জন্ম কথা জানেন? ওরা সব জায়গায় মুখ খোলে না। মুক্তোর জন্ম হয় সমুদ্রের গভীরে। যখন আষাঢ় শ্রাবণ মাসের ১ম বৃষ্টিটা আকাশ থেকে ঝরে পড়ে, ওই নিচের শামুকগুলো উপরে উঠে আসে। দিয়ে হাঁ করে থাকে সমুদ্রের পানির উপরে। সমুদ্রের পানি থেকে মুখটা উপরে থাকবে। অর্থাৎ সমুদ্রের পানি যাবে না তাদের পেটে। বর্ষার প্রারম্ভে যে ১ম বৃষ্টির টুকরোটা ওর মুখের মধ্যে ঢুকলো, ও তখনই সঙ্গে, সঙ্গে মুখটাকে ক্লোজ করে দিল। সেই পানিটাকে উপরওয়ালা তার কুদরতি শক্তি দিয়ে ভেতরের মধ্যে তার পেটের মধ্যে তৈরি করে দিচ্ছে একদম অমূল্য একটা জিনিস। অর্থাৎ ভ্যালুয়েবল একটা জিনিস যার নাম হচ্ছে মুক্তো। সেটা তৈরি করে নিল। অর্থাৎ মুখ বন্ধ করে নিল। সমুদ্রের তলায় চলে গেল আবার সে। সে একদিন এসে রিটার্ন দিচ্ছে কি? মুক্তো, মূল্যবান মুক্তো। আপনাকে রিটার্ন করে দিল। সবসময় মুখ খুলবেন, সব জায়গায় এলোমেলো হবেন, সব জায়গায় ফ্রাঙ্ক হবেন, সব জায়গায় হাসবেন। ওই মানুষগুলোর মতো হয়ে যান। পার্সোনালিটি সম্পন্ন গাম্ভীর্যটা বজায় রাখুন। আপনার ক্ষমতা আছে। আপনি যদি আপনার ওই যে পর্দার কথাটা আপনাকে বললাম, আপনার কারো ক্ষমতা আছে আপনাকে মাল বলার? আপনার গাটা জ্বলে গেল মাল বলল বলে? আপনি কি করে আছেন, কি পরে আছেন, কি পোশাকটা আছে, কি ড্রেসটা সেটার দিকে তাকালে কেন আপনাকে মাল বলল? আপনি চলে যান বর্ধমান ডেন্টাল কলেজে দুজন মহিলা ট্রিটমেন্ট করছে, একবার দেখে আসুন তো। কি এক্সেলেন্সি তারা দেখিয়েছে। মানে তাদের যে কাজের প্রশংসা বড়, বড় ডাক্তারগুলো যেগুলো করছে, তাদের চোখ দূরে ছাড়া আপনি দেখতে পাবেন না। তাদের কাজে কি কোনো বাধা এসে গেছে নাকি? কোনো বাধা হয়েছে? তাদের কাজে তো কোনো বাধা হচ্ছে না। আর আপনি বলছেন পেট, পিঠ, বুক, নাভি না বার করলে আপনার ছেলেদেরকে লেখাপড়া করানো যাবে না, স্মার্টনেস দেখানো যাবে না। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মাই ডিয়ার মাদার, মাই ডিয়ার সিস্টার্স, এটা স্মার্টনেস নয়। দিস ইজ দ্য রুট অফ ডিস্ট্রাকশন। আপনি আপনার ছেলের, আপনার মেয়েরকে ইমিটেট করতে সাহায্য করছেন, তার ভবিষ্যৎটাকে নষ্ট করছেন। বেশি কথা বললাম, আপনার যেগুলো ভালো লাগবে না সেগুলোকে স্কিপ করে যান। বেয়াদবি মাফ করুন, নিজের ভাই হিসেবে, ছেলে হিসেবে গ্রহণ করুন, দিয়ে ফলো করুন, কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ।